হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, যেটা আপনারাই কিন্তু আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন। বেশি সময় ওয়েস্ট করব না, ডিরেক্টলি চলে যাব ফুল ট্যুর গাইডে মেঘালয়ার জন্য। চেষ্টা করব যাতে 2026-এ আপনারা দারুণভাবে ঘুরতে পারেন মেঘালয়া। তো চলুন শুরু করা যাক মেঘালয়া ফুল ট্যুর গাইড ফর 2026। মেঘালয়া আপনারা যাবেন কখন? 3 টাইপের সিজন হয় আর সবার 3 টাইপের রিকোয়ারমেন্টও হয়। যেমন আমার আর রনিতের রিকোয়ারমেন্ট ছিল যে আমরা ওখানকার মনসুন বর্ষাকাল এক্সপিরিয়েন্স করতে চাই আর ঝর্ণাতে ওরম জল দেখতে চাই। তাই জন্য আমরা গেছিলাম মে মাসে, কারণ যে মেঘালয়াতে কিন্তু মে মাস থেকে বর্ষাকাল শুরু হয়ে যায়। আপনারা যদি মেঘালয়াতে মনসুন এক্সপিরিয়েন্স করতে চান, আমি বলবো মে থেকে সেপ্টেম্বরের মধ্যে যাবেন। অগস্ট এন্ড সেপ্টেম্বরে কিন্তু বৃষ্টি খুব বেশি হয়ে যায়, কিন্তু আমি রেকমেন্ড করব মে, জুন, জুলাই। এখন চলছে শীতকাল, আর আপনারা যারা শীতকাল এক্সপিরিয়েন্স করতে চান মেঘালয়াতে, অবশ্যই বেস্ট টাইমিং হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি। মেঘালয়াকে তো জানেনই, অ্যাবোর্ড অফ ক্লাউডস, মেঘ আপনারা দেখবেন নিচে আর আপনারা এরকম পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকবেন, অপূর্ব সুন্দর একটা ভিউ পাবেন। এটা একটা জিনিস বলে দিই যে এই সময় শীতকালে কিন্তু বর্ষাকালের অনুযায়ী ঝর্ণাগুলোতে জল একটু কম হবে। মার্চ থেকে মে, মানে মার্চ, এপ্রিল, মে, এইটাতে আপনারা হালকা গরমও পাবেন। তাই জন্য ওখানে যে বিশাল পুলস গুলো আছে, ন্যাচারাল পুলস, ওইগুলোতে আপনারা সাঁতারও কাটতে পারবেন, আবার মাঝে সাঝে একটু বৃষ্টিও এনজয় করে নিতে পারবেন। মেঘালয়া কিন্তু আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার যে 7 সিস্টার্স তার মধ্যে একটা স্টেট, যার ক্যাপিটাল হলো শিলং। আর মেঘালয়ার মেন যে 3টে পাহাড়ের রেঞ্জ, সেটা হলো গারো, খাসি, জেন্তিয়া হিলস। আমরা মেইনলি ঘুরেছিলাম খাসি আর জেন্তিয়া হিলস, যেটা সব থেকে বেশি পপুলার। তাছাড়া গারো হিলসও আছে, যেটা এবার আমরা ঘুরিনি, অন্য কোনো সময় ঘুরলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। সব থেকে বাজেট ফ্রেন্ডলি ওয়ে মেঘালয়াতে পৌঁছানোর জন্য হলো ট্রেন। কলকাতার থেকে আপনাদেরকে নিয়ে নিতে হবে গুয়াহাটি পর্যন্ত ট্রেন। তারপর গুয়াহাটিতে নেমে আপনারা ইজিলি একটা গাড়ি ভাড়া করে ঘন্টার জার্নি করে পৌঁছে যেতে পারেন মেঘালয়া। আর এটার আমার এক্সপিরিয়েন্স আছে, কারণ যে 2017-তে আমি আমার কলেজের বন্ধুদের সাথে এইভাবেই মেঘালয়া গেছিলাম। এটা কস্ট ফ্রেন্ডলি হয়, ট্রেনের খরচাটা আপনাদের কম হয়, আর সাথে যেহেতু আমরা একটা বড় গ্রুপ ছিলাম, এটা আমি কিন্তু গ্রুপে গেলে বলবো, যেহেতু গ্রুপে গাড়ি করে যাওয়া হচ্ছে, খরচাটাও ডিভাইড হয়ে যায়। গুয়াহাটির থেকে শিলং পৌঁছাতে ওই 2.5 থেকে 3 ঘন্টা মতন লাগে। যাদের কাছে টাইমের অভাব, যেমন আমি আর রনেত, অফিস থেকে ছুটি পাওয়া খুব কঠিন হয়ে যায়, আর তাদের আমি রেকমেন্ড করব ফ্লাইট। রনেত আর আমিও ফ্লাইট নিয়ে নিয়েছিলাম কলকাতা থেকে ডিরেক্টলি শিলং পর্যন্ত। আর এইটা কিন্তু ATR ফ্লাইট থাকবে। ATR মানে কিন্তু ছোট এয়ারক্রাফট। পার পার্সনের পার সাইডের ফ্লাইট পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 7,500 রুপিস। তো এক জনের যাওয়া আর রিটার্ন মিলে ওই 14,000 রুপিস মতন পড়েছিল। শিলং এর এয়ারপোর্টটা কিন্তু পুলিশ বাজারের থেকে বেশ দূরে, তাই জন্য আপনাদেরকে নিয়ে নিতে হবে ট্যাক্সি, যেটা আর একদিকের ভাড়া পড়বে 1600 রুপিস। শিলং এ থাকবেন কোথায়? বেশিরভাগ জনই পুলিশ বাজারের হোটেলগুলোতে থাকে, যেটা আমি 2017-তেও ছিলাম, কিন্তু আমি সেটা রেকমেন্ড করব না, কারণ যেমন মারাত্মক ভিড়, ওইরকমই কিন্তু কোনো ভিউ থাকে না। তাই জন্য আমি আর রনেত এবার দেখেছিলাম এয়ারবিএনবি। এয়ারবিএনবিটা কিন্তু পুলিশ বাজার থেকে ওয়াকেবল ডিস্টেন্স, আমরা হেঁটেই প্রতিদিন যাতায়াত করতাম। আমাদের যে এয়ারবিএনবিটা ছিল, ওইটা ওখানকার ফেমাস ওয়ার্ডস লেকের খুব কাছে ছিল, আর ওইরকমই সুন্দর ছিল। এয়ারবিএনবি অ্যাপ থেকে আমরা যখন বুকিং করেছিলাম, আমাদের এটা 2 রাতের পড়েছিল 4,161 রুপিস। আর সাথে এই এয়ারবিএনবির লিংক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। একটা জিনিস তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি, সে আপনি এয়ারপোর্ট থেকে শিলং পৌঁছান বা গাড়ি করে গুয়াহাটির থেকে, মাঝপথে পড়বে ফেমাস উমিয়াম লেক, ওইটা আপনারা অবশ্যই দেখতে পারেন। এবার বলবো প্রথম দিনের সাইট সিইং। আর প্রথম দিন রনেত আর আমি পায়ে হেঁটে লোকাল সাইট সিইং করেছিলাম। তার মধ্যে প্রথম দেখেছিলাম ওয়ার্ডস লেক। খুবই সুন্দর এই লেক, যেটা মঙ্গলবার দিন বন্ধ থাকে, আর এই লেকে কিন্তু বোটিংও হয়। সাথে বলে দিই, এখানে এন্ট্রি ফি পার পার্সন হলো 20 রুপিস। ওয়ার্ডস লেক থেকে হেঁটে আমি আর রনেট চলে গেছিলাম ক্যাথেড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস। এখানে কোনো এন্ট্রি ফি লাগবে না, খুবই বড় আর সুন্দর এই চার্চটা, ঘুরে ভালোভাবে দেখতে পারেন। আর তারপরে ওখান থেকে আমরা হেঁটে চলে গেছিলাম পুলিশ বাজার। তাছাড়া আরো কটা ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন, সেটা হলো এলিফ্যান্ট ফলস, হায়দারি পার্ক,
এয়ারফোর্স মিউজিয়াম। রনিত আর আমি পারপাসলি এই জায়গাগুলো স্কিপ করেছিলাম, কারণ যে আমাদের মেন ফোকাস ছিল ডাউকি আর সহরা, এটা নিয়ে এবার বলবো। সাথে এটাও বলে দিই যে পুলিশ বাজারে আপনারা যেমন কেনাকাটি করতে পারবেন, ওরম স্ট্রিট ফুডও খেতে পারবেন, আবার ভালো ফাইন ডাইনিংও খেতে পারবেন। পরের দিনের সাইট সিইং এর জন্য যত সব ট্যাক্সি কিন্তু এই পুলিশ বাজারের ট্যাক্সি স্ট্যান্ডেই দাঁড়িয়ে থাকে। ডে 2 তে কি করবেন? সকাল সকাল এয়ারবিএনবি থেকে বেরিয়ে চলে গেলাম পুলিশ বাজার, যেখান থেকে ট্যাক্সি বুক করে নিলাম আজকের সাইট সিইং এর জন্য। আমরা চলে গেছিলাম ডাউকি ঘুরতে, আর অনেক দরদাম করে ট্যাক্সি ভাড়া, ছোট ট্যাক্সি বলেছিল 4000 টাকা। যাওয়ার পথে সব থেকে প্রথমে আমরা দেখেছিলাম শিলং ভিউ পয়েন্ট, তাও আবার যেইভাবে লোকালসরা এক্সপিরিয়েন্স করে। এখানে কিন্তু লোকালসরা পিকনিক করে আর পুরো শিলংটাও দেখা যায়। অনেকটা জার্নির পর আমরা পৌঁছেছিলাম আর একটা ভিউ পয়েন্টে, কিন্তু এই মেঘালয়ার যে ল্যাঙ্গুয়েজ গুলো, এই যে খাসি ল্যাঙ্গুয়েজ গুলো খুব কঠিন, উচ্চারণ খুব কঠিন। আর এই ভিউ পয়েন্টটায় গেছিলাম যেখান থেকে দারুণ লাগছিল সবকটা পাহাড়ের রেঞ্জ। তারপর রাস্তায় আর কোথাও দাঁড়ানো নেই, জার্নিটাকে এনজয় করুন। অপূর্ব সুন্দর আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া, আর দিয়ে ডিরেক্টলি পৌঁছে যান ডাউকি। শিলং কিন্তু ওপরে, তাই জন্য শিলংয়ে কিন্তু ঠান্ডা ছিল ওই মে মাসেও, আর ডাউকি হলো খুবই নিচে, অনেকটা নিচে আমরা চলে আসি। আর ডাউকি পৌঁছাতে পৌঁছাতে আপনাদের কিন্তু খুব গরম লাগবে। ডাউকি হলো জায়গাটার নাম, আর নদী হলো উঙ্গত নদী, যেটা তার কাচের মতন স্বচ্ছ জলের জন্য পপুলার। এখানে করেছিলাম বোটিং, যেটার জন্য ভাড়া পড়েছিল 1200 রুপিস পার বোট। বোটিং ছাড়া এখানে আপনারা দেখে নেবেন ভারত আর বাংলাদেশের বর্ডার। আমরা সত্যি একদম পরিষ্কার জল পেয়েছিলাম, পুরো নিচ পর্যন্ত কিন্তু পাথর দেখা যাচ্ছিল। এটা কিন্তু আবার আপনারা ওই অগস্ট সেপ্টেম্বরে ওই সময় পাবেন না, কারণ যে ওই সময় এত বৃষ্টি হয় যে জল পুরো কাদাটে হয়ে যায়। তার সাথে এখন তো একদমই পাবেন না, কেন যে এখন ডাউকির ওখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই জন্য ডাউকি উঙ্গত নদীর জল কিন্তু একদম কাদাটে হয়ে গেছে। ডাউকির থেকে ফেরার পথে দেখে নিলাম উমক্রাম ফলস। তারপর চলে গেলাম এশিয়াজ ক্লিনেস্ট ভিলেজে, যার নাম হলো মলিংনং। টিকিট পড়বে 100 রুপিস। এটা পার পারসন না, আমাদের যে গাড়িটা ঢুকছে তার জন্য 100 রুপিস টোটাল নেবে। মলিংনং গ্রামটা আপনারা খুব ভালোভাবে ঘুরে দেখবেন, খুবই সুন্দর আর পরিষ্কার জায়গা। এই দিনের লাঞ্চটা আমি আপনাদেরকে বলবো মলিংনং ভিলেজে করতে। মলিংনং থেকে বেরিয়ে আমরা দেখে নিয়েছিলাম ব্যালেন্সিং রক। এন্ট্রি টিকিট পার পারসন হলো 10 রুপিস, কিন্তু এটা আপনারা বাইরে থেকেও দেখে নিতে পারবেন, আমি আর আলাদা করে রেকমেন্ড করব না। তারপর আমরা চলে গেছিলাম সিঙ্গেল লিভিং রুট ব্রিজ দেখতে। এটা খুবই ফেমাস স্পট, এইটাকে রিভার লিভিং রুট ব্রিজও বলে। আর এখানে এন্ট্রি ফিস পার পারসন হলো 30 রুপিস। সেকেন্ড দিনের সাইট সিইং শেষ হলো, শুরু করছি এবার ডে 3 এর সাইট সিইং দিয়ে। আর ডে 3 যে সাইট সিইং গুলো আজকে হবে, যেগুলো আপনাদেরকে জানাবো, এইটার টোটাল কস্ট গাড়িতে ছোট ট্যাক্সিতে পড়বে হলো 3500 রুপিস। ডে 3 তে আমরা কভার করছি চেরাপুঞ্জি, যেটাকে লোকালসরা বলে সহরা। আপনারা শুধু চেরাপুঞ্জির সাইট সিইং করতে পারেন, কিন্তু আমরা সাইট সিইং এর সাথে সবথেকে প্রথমে সকালে করে নিয়েছিলাম ট্রেক ডাবল ডেকার রুট ব্রিজের আর সাথে রেইনবো ফলসের। মাথায় রাখবেন যে রবিবার দিন ডাবল ডেকার রুট ব্রিজ আর রেইনবো ফলসের ট্রেক বন্ধ থাকে। সাথে যারা এই দুটো ট্রেক করবেন অবশ্যই হাতে 4 থেকে 5 ঘন্টা নিয়ে আসবেন। ফুল ডিটেলে ট্রেকিংটা দেখতে গেলে, যেটা আবার বলবো, ডে 3 ব্লগটা অবশ্যই দেখে নেবেন। ট্রেকিং শেষ করার পর আমরা দেখেছিলাম 7 সিস্টার ওয়াটারফল দেখতে। এটা একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে 7খানা যে ঝর্ণা পড়ে পাহাড় দিয়ে, একটা পাহাড় দিয়ে, ওটা দেখা যায়। এইটাকে নন সিথিয়াং ওয়াটারফলও বলে। আর গাড়ি পার্কিং লেগেছিল 30 রুপিস। নেক্সট দেখে নেব মসমাই কেভস, যেটা খুবই পপুলার। এখানে কিন্তু বাচ্চারাও ঢুকতে পারবে, আর এখানে পার্কিং লাগবে 30 রুপিস পার গাড়ির, আর পার পারসন এন্ট্রি টিকিট পড়বে 30 রুপিস। অবশ্যই এই গুহাটাতে যাবেন, যেটা একদিক দিয়ে প্রবেশ করবেন আর একদিক দিয়ে বেরোবেন, আর ভেতরে দেখতে পাবেন লাইমস্টোন। এরপর দেখে নেব নন কালিখাই ফলস, আর এখানে এন্ট্রি টিকিট পার পারসন নেবে 50 রুপিস। এই ঝর্ণাটা অপূর্ব সুন্দর, কিন্তু এর পিছনে আছে একটা খুবই দুঃখের গল্প, যেটা আমার মেইন ব্লগে আপনারা পেয়ে যাবেন। এরপর দেখে নিয়েছিলাম ওয়াকাবা লাতারা ফলস ভিউ পয়েন্ট। এখানে পার পারসন এন্ট্রি টিকিট হলো 20 রুপিস। যারা ডাবল ডেকার রুট ব্রিজ আর রেইনবো ফলসের ট্রেক করতে পারবেন না, তাদের বলবো চেরাপুঞ্জির এই স্পটসগুলো কভার করতে। ইজিলি সহজে ওপর থেকে দাঁড়িয়ে এই স্পটসগুলো দেখতে পাবেন। ডে 4 নিয়ে কথা হচ্ছে। ডে 4 এ আমাদের 3টে জায়গা করার কথা ছিল, যার জন্য এই ছোট ট্যাক্সির ভাড়া নিয়েছিল 4000 রুপিস। প্রথমেই চলে গেছিলাম ক্রাংসুরি ফলস। অপূর্ব সুন্দর, নিচে একটা বিশাল বড় ন্যাচারাল পুল, তো আপনারা সুইমিংও করতে পারেন। এই আজকের যে সাইট সিইং গুলো, ক্রাংসুরি ফলস আর ফিফি ফলস, এগুলো কিন্তু কঠিন ট্রেক না, হালকা কটা সিঁড়ি বা কটা পাথর যেগুলো নামতে হবে, আর আপনারা পৌঁছে যাবেন ঝর্ণা পর্যন্ত। আপনারা যদি আমাদের মতন এরকম মে মাসে যান, আপনারা কিন্তু ইজিলি ওখানে সাঁতার কাটতে পারবেন। আর ওখানে কিন্তু লাইফ জ্যাকেটটা নেওয়া হলো কম্পালসারি, তাই জন্য বলবো এক্সট্রা জামা কাপড় আর টাওয়েল নিয়ে যেতে, যাতে আপনারা ইজিলি ওখানে সুইমিং করতে পারেন। কিন্তু বয়স্ক যদি থাকে, আমি এইটা একদমই রেকমেন্ড করবো না,
ক্রাংসুরি ফলস এর এন্ট্রি হলো পার পার্সন 50 রুপিস আর তার সাথে পার্কিং গাড়ির পড়বে 50 রুপিস। তারপর যখন আমরা চলে যাব ফিফি ফলস, যেটা আরো সুন্দর, এটার এন্ট্রি পড়বে পার পার্সন 50 রুপিস আর পার্কিং এ পড়বে গাড়ির জন্য টোটাল 100 রুপিস। ফিফি ফলস এর যেই ট্রেকটা ওইটা আর একটু বেশি ক্রাংসুরি ফলস থেকে, কিন্তু খুবই সহজ। এখানেও কিন্তু সুইমিং করার বিশাল বড় ন্যাচারাল পুল আর এখানেও লাইফ জ্যাকেট পরেই সুইমিং করতে হবে। আর এই সব ঘুরে সেদিন আমরা আবার ফেরত চলে গেছিলাম পুলিশ বাজার। যদিও বা সেদিন আমাদের লাইটলুম ক্যানিয়নটা ঘোরা হয়নি, কিন্তু তাতে কোনো অসুবিধা ছিল না, কারণ যে আমরা পরের দিন যেদিন আমরা কলকাতা ফিরছিলাম সেদিন লাইটলুম ক্যানিয়নটা ঘুরে নিয়েছিলাম আর তার জন্য কোনো এক্সট্রা টাকা নেয়নি। লাইটলুম ক্যানিয়নে পৌঁছেই পার্কিং এ নেবে 50 রুপিস আর জায়গাটা অপূর্ব সুন্দর। যাদের প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ, যারা শান্ত প্রকৃতির, তাদেরকে আমি বলবো লাইটলুম ক্যানিয়নে আসতে, আপনাদের জায়গাটা খুবই সুন্দর লাগবে। এয়ারবিএনবি যখন আমরা অ্যাপ থেকে বুকিং করে এসেছিলাম, আমরা মাত্র 2 দিনের জন্যই বুকিং করেছিলাম, যেটার ভাড়া আপনাদেরকে জানানো আছে। কিন্তু তারপরে আমাদের স্টে আমরা এক্সটেন্ড করেছিলাম, যেটার জন্য আর এয়ারবিএনবি দিয়ে বুকিং করিনি, যেটার জন্য ওই যে প্রপার্টিটা তার ওনারের সাথে ডিরেক্ট বুকিং করেছিলাম। আরো 2টো রাজ্যে ছিলাম, তার মানে ডে 3 অ্যান্ড ডে 4, আসলে নাইট 3 অ্যান্ড নাইট 4, তার জন্য টোটাল পড়েছিল 3000 রুপিস। অনেকজন আমাদেরকে খাবার দাবারের খরচা জানতে চেয়েছিলেন। একদিন যেমন আমরা 40 টাকা দিয়ে লুচি আলুর তরকারি খেয়েছিলাম, আর একদিন আবার ফাইন ডাইনিং এ 700 টাকা দিয়ে ডিনার করেছিলাম। এমনও হয়েছে যে একদিন আমরা শুধু প্রোটিন বার খেয়ে আর লিকুইড খেয়েছিলাম, কারণ সেদিন ট্রেকিং করছিলাম। খাবারের খরচা তাই স্ক্রিনে রইলো, কিন্তু এটা কিন্তু পার্সন টু পার্সন ডিফার করে। বাস আমাদের ভ্রমণ শেষ হলো মেঘালয়, আর আমাদেরকে আমাদের হোমস্টে থেকে পিক আপ করেছিল লরেন্স। ওর কন্ট্যাক্ট নাম্বার আবার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সেও রাখবো। আর আমাদের পৌঁছে দিয়েছিল এয়ারপোর্টে, যার জন্য আবার ভাড়া পড়েছিল 1600 টাকা, 1600 রুপিস। যখন এই ট্যাক্সি এয়ারপোর্টে প্রবেশ করবে, একটা ভাড়া নেবে এন্ট্রি ফি, সেটা হলো 50 রুপিস। তো দিয়ে দিলাম আপনাদেরকে ফুল ট্যুর গাইড মেঘালয়ার জন্য, যেটা আমরা ঘুরেছিলাম 4 নাইটস আর 5 ডেজে। জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি ফিরবো একটা নতুন জায়গা নিয়ে আর তার ভ্রমণ নিয়ে। আর যারা এই মেঘালয় ভ্রমণটা করতে চান, আমি বলবো গিয়ে আমার মেঘালয় প্লেলিস্ট থেকে এক একটা ব্লগ খুব মন দিয়ে দেখতে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক একটা জায়গা কতটা সুন্দর আর মে মাসে জায়গাটা কেমন দেখতে লাগবে। যাওয়ার আগে এটাই বলবো, ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, এন্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখন সাবস্ক্রাইব করবেন দেখবেন পাশে একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো ওইটার আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো এখন যাওয়া যাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।